উত্তর দিনাজপুরে খারিজি মাদ্রাসার সংখ্যাটা একটা দুটো নয়, 285। এইসব মাদ্রাসায় কোনো বৈধ রেজিস্ট্রেশনই নেই। জেলা শাসকের পাঠানো রিপোর্টে এমনই উল্লেখ। বৈধ রেজিস্ট্রেশন, অ্যাফিলিয়েশন, রিকগনিশন নেই। 285টি খারিজ মাদ্রাসায় কি বিষয় পড়ানো হয়? আরবি, উর্দু, কোরআন, হাদিস, ইসলামিক শিক্ষাদান। জেলা শাসকের পাঠানো রিপোর্টে উল্লেখ করা হয় কিছু মাদ্রাসায় বাংলা, ইংরেজি ও অঙ্ক পড়ানো হয়। এই সব মাদ্রাসা থেকে ডিগ্রি অর্জন করতে পারেন না। স্বাভাবিকভাবেই শিক্ষাক্ষেত্রে কোনো শংসাপত্র থাকে না। সরকার আগেই খারিজি মাদ্রাসা তার সম্পর্কে রিপোর্ট তলব করেছিল। সেই মতো উত্তর দিনাজপুরেই খারিজি মাদ্রাসার রিপোর্ট জমা পড়ে। আবারও একবার আপনাদের জানিয়ে রাখি, উত্তর দিনাজপুর, সেখানে খারিজি মাদ্রাসার সংখ্যা 285। এইসব মাদ্রাসার কোনো বৈধ রেজিস্ট্রেশন নেই বলে জানা যাচ্ছে। জেলা শাসকের পাঠানোর রিপোর্টে এমনই উল্লেখ। বৈধ রেজিস্ট্রেশন, অ্যাফিলিয়েশন, রিকগনিশন নেই। 285টি খারিজ মাদ্রাসায় কি কি বিষয় পড়ানো হয়? আরবি, উর্দু, কোরআন, হাদিস, ইসলামিক শিক্ষাদান। জেলা শাসকের পাঠানো রিপোর্টে উল্লেখ করা হয় কিছু মাদ্রাসায় আবার বাংলা, ইংরেজি ও অঙ্কও পড়ানো হয়। এইসব মাদ্রাসা থেকে ডিগ্রি অর্জন করতে পারেন না। স্বাভাবিকভাবেই শিক্ষাক্ষেত্রে কোনো শংসাপত্র থাকে না। সরকার আগেই খারিজি মাদ্রাসা সম্পর্কে রিপোর্ট তলব করেছিল। সেই মতো উত্তর দিনাজপুরেই খারিজি মাদ্রাসার রিপোর্ট জমা পড়ে। প্রতিনিধি মফিজুল ইসলাম সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। মফিজুল, এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে যে উত্তর দিনাজপুরেই খারিজি মাদ্রাসার সংখ্যা একটা দুটো নয়, 285। কি হতো সেখানে? দেখো, সেটাই কিন্তু রাজ্য সরকার তারা কিন্তু রিপোর্ট জেলা শাসকের মাধ্যমে সেটা সংগ্রহ করেছে। যে তুমি জানো যে নতুন সরকার আসার পরেই রাজ্যের মাদ্রাসাগুলোর হাল হকিকত খতিয়ে দেখতে বিভিন্ন রকমভাবে তারা তদন্ত চালিয়ে যাচ্ছে এবং রিপোর্ট সংগ্রহ করছে। কিছুদিন আগে আমরা দেখলাম আনএডেড মাদ্রাসাগুলোর পরিকাঠামো এবং সেখানে কি হয়, কিভাবে চলে, সেটার জন্য 10টা টিম তৈরি করে জেলা সফরে গিয়েছেন WBCS অফিসাররা। তার আগেই রাজ্য সরকারের তরফ থেকে ডিএমদের কাছে নির্দেশ ছিল যে রাজ্য জুড়ে সমস্ত জেলাতে কতগুলো খারিজি মাদ্রাসা চলছে, এই খারিজি মাদ্রাসাগুলোতে কী ধরনের সাবজেক্ট পড়ানো হয়, কারা সেখানে পড়তে আসেন। কারণ তুই বিধানসভাতে দাঁড়িয়ে এই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কার বলেছিলেন যে এই খারিজি মাদ্রাসাতে কেন তাদেরকে পাঠানো হয়, কেন এই সমস্ত পড়ুয়াদেরকে ডাক্তার, ইঞ্জিনিয়ার করার জন্য মূল স্রোতের শিক্ষাদান তাদের দেওয়া হবে না। এই খারিজি মাদ্রাসাগুলো কী কারণে তৈরি হয়েছিল সেটাও কিন্তু এই সরকার নজর দেবে। সেই মোতাবেক আমরা এই মুহূর্তে উত্তর দিনাজপুর জেলার একটি জেলা শাসকের রিপোর্ট হাতে পেয়েছি। যে জেলা শাসকের পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে রিপোর্ট পেশ করা হয়েছে, যেখানে ডিএমএর পক্ষ থেকে জানানো হয়েছে শুধুমাত্র উত্তর দিনাজপুর জেলাতেই 285টি খারিজি মাদ্রাসা রয়েছে। সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান বা স্কুল এত সংখ্যায় একটা জেলাতে রয়েছে কিনা সেটা কিন্তু সন্দেহ তৈরি হয়েছে। কিন্তু খারিজি মাদ্রাসা এত পরিমাণে গজিয়ে উঠেছে একটা জেলাতে, স্বাভাবিকভাবেই উত্তর দিনাজপুরের মতো একটা ছোট জেলাতে সেখানে 285টি এরকম খারিজি মাদ্রাসা সংখ্যাটা নেওয়াতেই কম নয়। তার মধ্যে শুধুমাত্র ইসলামপুর ব্লকই রয়েছে 160টার বেশি খারিজি মাদ্রাসা। এবং গোয়ালপুকুর, যেটা গোলাম রব্বানির যে বিধানসভা কেন্দ্র, সেখানে 1 নম্বর এবং 2 নম্বর দুটি ব্লক রয়েছে, সেখানেও প্রায় 66টি খারিজি মাদ্রাসা রয়েছে। এরকমভাবে একাধিক খারিজি মাদ্রাসা, যেখানে এই মাদ্রাসার নাম, অ্যাড্রেস এবং মাদ্রাসাগুলোতে কি কি পড়ানো হয়, কোন সাবজেক্ট পড়ানো হয়, সেগুলো কিন্তু তালিকা লিপিবদ্ধ করা হয়েছে। বেশিরভাগ মাদ্রাসার ক্ষেত্রে বলা হয়েছে যে এই সমস্ত মাদ্রাসাগুলোতে আরবি, উর্দু, কোরআন এবং হাদিস, ফিকহ এই সমস্ত শিক্ষা দেওয়া হয় এবং তার পাশাপাশি বাংলা, ইংরেজি, অঙ্ক তাদেরকে পড়ানো হয়। কিন্তু এই যে বাংলা, ইংরেজি, অঙ্ক তাদেরকে শেখানো হলেও এরা কিন্তু মূল স্রোতের শিক্ষার সঙ্গে একটা কোনোভাবেই সম্পর্কিত নয়। মূল স্রোতের বাইরে গিয়ে তাদেরকে তারা প্রাইভেটভাবে হয়তো ক্লাস 8 পর্যন্ত তাদের যে অঙ্কের সিলেবাস রয়েছে সেটা তাদেরকে শেখানো হয়। যোগ, বিয়োগ, গুণ, ভাগ এগুলো তাদেরকে শেখানো হয়। ইংরাজি নামমাত্র অক্ষর চিহ্নর ক্ষেত্রে সেগুলো তাদেরকে শেখানো হয়। কিন্তু মূল স্রোতের যে শিক্ষা প্রতিষ্ঠান বা শিশুদের ক্ষেত্রে যে শিক্ষা নীতি রয়েছে, জাতীয় শিক্ষা নীতি রয়েছে, সেই শিক্ষা নীতি অনুযায়ী এই সমস্ত খারিজি মাদ্রাসাগুলোতে কোনো রকম শিক্ষা প্রদান করা হয় না। 285টি মাদ্রাসার মধ্যে ওই রিপোর্ট থেকে পাওয়া যাচ্ছে 48টা মাদ্রাসা রয়েছে যেখানে শুধুমাত্র ইসলামিক শিক্ষা দেওয়া হয়। একথাই কিন্তু বলা হয়েছে। যে লিস্ট তৈরি হয়েছে, লিপিবদ্ধ হয়েছে, সেখানে সাবজেক্টের জায়গায় শুধুমাত্র ইসলামিক লেখা রয়েছে, ইসলামিক শিক্ষা দেওয়া হয়। সেখানে কোনো মূল স্রোতের জেনারেল কোনো এডুকেশান 48টি এরকম
এরকম খারিজি মাদ্রাসা রয়েছে ওই জেলাতে যেখানে কোনো মূল স্রোতের শিক্ষার সঙ্গে কোনো সম্পর্ক নেই, জেনারেল কোনো রকম কোনো এডুকেশন দেওয়া হয় না, সেখানে বাংলা পড়ানো হয় না, ইংরাজি পড়ানো হয় না, অঙ্কও পড়ানো হয় না, বা কোনো রকম শুধুমাত্র ইসলামিক শিক্ষা দেওয়া হচ্ছে। ফলে এই যে শিক্ষা ব্যবস্থা, যেখানে প্রচুর সংখ্যক মুসলিম সম্প্রদায়ের ছেলেরা সেখানে পড়াশোনা করে এবং এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ছেলেরাই কিন্তু যুক্ত, এখানে মেয়েদেরকে পড়ানো হয় না। অর্থাৎ ছেলেরা ছোটোবেলা থেকে এই সমস্ত ধর্মীয় শিক্ষা নিতে যায় এই সমস্ত মাদ্রাসাগুলোতে। ধর্মীয় শিক্ষা দেওয়ার আড়ালে মূল শিক্ষা থেকে, মূল স্রোতের শিক্ষা থেকে, জেনারেল এডুকেশন থেকে বঞ্চিত করা হচ্ছে। ফলে স্বাভাবিকভাবে এই সমস্ত মাদ্রাসা থেকে পড়াশোনা করে আসা ছেলেরা যারা যখন বড় হচ্ছে তখন কিন্তু তারা কার্যত মূল স্রোতের শিক্ষার সঙ্গে শিক্ষা থেকে তারা বঞ্চিত। তারা কিন্তু কার্যত অন্ধকারে তাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই সমস্ত পড়ুয়ারা তারা ভবিষ্যতে তারা নিজেদেরকে এস্টাবলিশ করতে পারে না, অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠা করতে পারে না। তখনই কিন্তু এই সমস্ত মানুষগুলোর শিক্ষার বিকাশ না ঘটার কারণে তারা বিভিন্ন রকম বিপদগামী হয়ে পড়ে, বিপদে তারা কিন্তু পরিচালিত হয়। তাদেরকে খুব সহজে কনভিন্স করে তাদের দ্বারা বিভিন্ন রকম দুষ্কর্ম কাজ করানো সহজ হয়। এরকম কিন্তু অতীতে একাধিক ঘটনা ঘটেছে, যে কারণেই কিন্তু যে কোনো ধরনের বিভিন্ন ধরনের হিংসাত্মকপূর্ণ ঘটনার সঙ্গে মাদ্রাসার শিক্ষার্থীদের নাম খুব সহজে জড়িয়ে যায়। তার মূল কারণ হচ্ছে এই সমস্ত শিক্ষার্থীদেরকে কোনো রকম জেনারেল এডুকেশন দেওয়া হয় না। এই যে রিপোর্ট তুমি উত্তর দিনাজপুর জেলার ক্ষেত্রে দেখাচ্ছ, বা পরবর্তীকালে অন্যান্য জেলার রিপোর্টও সামনে আসবে যে কত সংখ্যক এই খারিজি মাদ্রাসাগুলো রয়েছে, সেখানে কী ধরনের শিক্ষা দেওয়া হয় এবং যারা সেখানে শিক্ষা দিচ্ছেন যারা শিক্ষক তারাও কিন্তু মূল স্রোতের শিক্ষার সঙ্গে তাদেরও কোনো সম্পর্ক নেই। তারা কিন্তু এই খারিজি মাদ্রাসা থেকেই শিক্ষা লাভ করে তাদেরকে ওখানে শিক্ষা দিতে যাচ্ছে। ফলে তারাও কিন্তু জেনারেল এডুকেশনের সঙ্গে সম্পর্কিত নয়। ফলে এই সমস্ত মাদ্রাসা থেকে পড়াশোনা করা ছাত্ররা তারা সার্বিকভাবে মূল স্রোতের শিক্ষা থেকে বঞ্চিত। এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো গজিয়ে উঠেছে, যাদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে এবং প্রশ্ন উঠে যাচ্ছে এই যে খারিজি মাদ্রাসা এত এইভাবে গজিয়ে উঠলো, তার দায় কে নেবে? অবশ্যই সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করবো। মফিজুল, আপাতত ধন্যবাদ জানাচ্ছি তোমাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তথ্য এই মুহূর্তে পাওয়া গেল। এদিকে রাজ্যে যখন খারিজি মাদ্রাসা তার রমরমা, সরকারি স্কুলের থেকে খারিজি মাদ্রাসা বেশি। উত্তর দিনাজপুর জেলাতেই যেখানে 285টি খারিজি মাদ্রাসা, সরকারকে দেওয়া জেলা শাসকের রিপোর্টে এই চাঞ্চল্যকর তথ্য। একটি জেলাতেই যদি এত খারিজি মাদ্রাসা গজিয়ে ওঠে, সেটা কিভাবে গজিয়ে উঠল? সরকারি সাহায্য ছাড়া 285 খারিজি মাদ্রাসা চলছে কিভাবে? সেখানে কি শেখানো হয়? এই প্রশ্নগুলো উঠছে। প্রশ্ন থাকছে, খারিজি মাদ্রাসাগুলো চালাতে অর্থ আসছে কোথা থেকে? খারিজি মাদ্রাসায় মেলে না কোনো সার্টিফিকেট, নেই সরকারি চাকরির সুযোগ। কাদের, কি কারণে এত খারিজি মাদ্রাসায় শুধুমাত্র ধর্মীয় শিক্ষা দেওয়া হচ্ছিল? এখন সেই প্রশ্ন অবশ্যই থাকছে। আলোচনা এগিয়ে নিয়ে যাব। আমাদের সঙ্গে এই মুহূর্তে পদ্মশ্রীপ্রাপ্ত শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার রয়েছেন। আপনাকে স্বাগত জানাই। যেটা আপনার কাছে জানতে চাইব যে এই যে তথ্য আসছে যে 285টি মাদ্রাসা এই একটা জেলাতেই, এটা যদি গোটা রাজ্য জুড়ে দেখা যায় তাহলে তো এই সংখ্যাটা হয়তো 1000 ছাড়িয়ে যাবে। কিভাবে গজিয়ে উঠলো? ওই দায় কে নেবে এবং সেটা কি শিক্ষা নাকি ভোট ব্যাংক? কিভাবে কাজ করেছে আপনি কি বলবেন? দেখুন, উত্তর দিনাজপুরে 285টা খারিজি মাদ্রাসা পাওয়া গেছে। এটা কম পাওয়া, 21শে জুলাই এখনো বাকি আছে। আপনারা এমন ভাবে বলছেন যেন মনে হচ্ছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মাথায় চুল নেই, লোক বিস্মিত হবে। অমিত শাহর মাথায় দুটো চুল নেই, সবাই যাবে, এইরকম একটা অতি নর্মাল ব্যাপার। খারিজি মাদ্রাসা 285টা পাওয়া গেছে, এটা তো কম পাওয়া, এটা কম হ্যাঁ। পশ্চিমবঙ্গে টোটাল খারিজি মাদ্রাসা সংখ্যা বাম আমলে ছিল, এটা নিয়ে বারবার আমি বলেছি 20 বছর ধরে, সংখ্যা প্রায় 4000-এর মতো ছিল। 285 গল্প দেবেন না, 4000। এখন সেটা 6,500 থেকে 7,000, 6,500 থেকে 7,000 কম পাওয়া গেছে। কম মিলা হ্যাঁ, জ্যাদা মিলেগা। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে খারিজি মাদ্রাসা পড়লে আপনার তো রাখেন কি সুন্দর মাথায় টুপি দিয়ে মুখি করে পাঞ্জাবি পরেছে, পাঞ্জাবি তো উজালা দেয় কিন্তু উজালা ঠিক মতো লাগাতে পারে না, ছোট্ট করে, মানে কালচার। প্রশ্ন হচ্ছে আপনারা বলছেন যে খারিজি মাদ্রাসার ছেলেরা, কিছু কিছু খারিজি মাদ্রাসা মেয়েরাও পড়ে, তো ধর্ম শিক্ষা দেয় না, কোনো শিক্ষা নেয়। খারিজি মাদ্রাসার মাস্টার মশাইরাই ধর্মটা জানে, ছাত্রদের কি জানে সেরকম লাগছে না। এই কথা কাজী মাসুম আক্তারই বলছে। কি বললাম?
খারেজি মাদ্রাসার কোন টিচারকে ধরে আনুন, এক পাতা আরবি ভাষায় নিজের ভাষায় লিখতে পারলে কাম করে ফেলবে। এক পৃষ্ঠা, এক পৃষ্ঠা। তারা নাকি কোরআন শেখাবে, আরবি শেখাবে। আরবি শেখে না, কোরআন রিডিং করে। ওটা বাড়িতে বসে মা বোনেরা শিখতে পারে। বাড়িতে বসে মহিলারা গিয়ে কোরআন ওই রিডিং করে আলিফ বে তেসে শিখিয়ে দেয়, ওইটা শেখাবে। যার একটা লাইনের মানে ওই মাস্টার মশাইও জানেন না, ওই যে মৌলানা সাহেব জানেন না, আর ছাত্ররা জানেন। হাদিসের আসল ব্যাখ্যা তার জন্য জ্ঞান লাগে, গবেষণা লাগে, কিচ্ছু জানে না। ফেকা, ফেকা মানে হচ্ছে আইন শাস্ত্র ইসলাম। না জানে ধর্ম শিক্ষা, জানে ধর্মের নামে বিকৃতি, অর্ধ শিক্ষা বা অশিক্ষা বা কুশিক্ষা, আর না জানে পার্থিব শিক্ষা। এই হাজার হাজার বাচ্চাদের শিক্ষার অধিকার আইন থেকে মেরে দেওয়া, হাজার হাজার ছাত্রদের আগামী প্রজন্ম ভারতবর্ষে থাকে, তাদেরকে ওই শিক্ষার আলো তা থেকে বঞ্চিত করে ভারত মাথা কষ্ট অসম্মান করা হচ্ছে। ওরা যে ভারতের সন্তান, ধর্ম জাতি বর্ণ যাই হোক না কেন, ওরা কি করবে? না খেতে পেয়ে মধ্যে, অথবা ইমাম হবে। কটা মসজিদ আছে, এত ইমামদেরকে অ্যাকোমোডেশন দেবে কোথেকে? আর ইমামদের বাইরে যাবেন তো 5,000 থেকে 10,000 অ্যাভারেজ মাইন্ড বলছে। কলকাতার বিখ্যাত ইমামদের 5,000 থেকে 10,000 টাকা ইমাম বাধা দিয়েছিল, দুবেলা একটু খেতে পারছি, সেটা বন্ধ হয়ে গেল। ভাবি ওরা চলবে কোথেকে? ওই টাকাটা জনগণের ভিক্ষার টাকা। আর এই যে ছাত্ররা পড়তে যায়, ওখানে ওরা থাকেই, সরকারের টাকা নেয় না, বিদেশি টাকা আসে, ওই টাকার একটা অংশ ঝেড়ে খায় একটা অংশের লোক। তারা ওই জন্য খারিজি মাদ্রাসা খুলতে যায়। সবাই বলছে না, অনেকে মহৎ উদ্দেশ্যে খুলছে, কিন্তু অধিকাংশ লোকের উদ্দেশ্য কিন্তু নেগেটিভ। বিদেশি টাকায় ভাগ বসে, জাকাতের টাকায় ভাগ বসান, ধর্মের নামে সংগৃহীত টাকায় ভাগ বসান, কেউ দেখে নজরদারির জিরো। এবার এই যে ছেলেগুলো, এই ছেলেগুলো পাস করার পরে ইমাম হবে, ইমামের চাকরিও তো এত তো মসজিদ নেই, 5,000 টাকার কাজ করবে বলুন। তারা মূল স্রোত থেকে বেরিয়ে গেল, তারা আধুনিক শিক্ষা নিল না, তারা যুক্তিসঙ্গত শিক্ষা নিল না, তাদেরকে যে কোনো সময় মিসগাইডেড করা যায়, ভুল পথে চালিত করা যায়। ধর্মের অন্ধত্বের, অশিক্ষা কুশিক্ষার মোড়কে তাদের মস্তিষ্ককে যখন তখন বন্ধ করে নেওয়া যায়। তাই পাকিস্তানে, আফগানিস্তানে সীমান্তবর্তী মাদ্রাসায় আমরা দেশ বিরোধী, মানবতা বিরোধী সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেখেছি। হ্যাঁ, বিচ্ছিন্ন হলেও দেখেছি, বিচ্ছিন্ন হলেও দেখেছি। এবার প্রশ্ন যাচ্ছে, এই খারেজি মাদ্রাসার ছাত্ররা তারা শিক্ষার অধিকার আইন অনুযায়ী স্কুল ড্রেস পায় না, মিড ডে মিল পায় না। এই শিক্ষা অধিকার আইন নিয়ে যখন আপনি বলছেন, আমরা তো দেখেছি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি জাতীয় শিক্ষানীতি চালু করার একটা চেষ্টা করছেন, সেই ব্যবস্থা ইতিমধ্যেই চলছে। কিন্তু এই জায়গায় যখন এই খারিজি মাদ্রাসা নিয়ে তথ্য সামনে আসছে, আপনিও বলছেন এই সংখ্যাটা না জানি কত গিয়ে দাঁড়াবে পরবর্তীতে যদি আরো এরকম প্রত্যেকটি জেলা থেকে তথ্য আসে, তাহলে কি করে সম্ভব সেটা? আমি জানি 6,500 থেকে 7,000 আমাদের জানা আছে। আমরা তো বিগত 20 বছর ধরে লড়াই চালিয়ে কেটে নিয়ে, এখন হঠাৎ করে এই শুভেন্দু অধিকারী সরকার এসছে, আর এটা তো আশীর্বাদ হচ্ছে। এটা মুসলমানদের জন্য আশীর্বাদ। কেউ পুষছে, কেউ পাত্তাই নেই। সরকারি অনুমোদিত, সরকারি অনুদান প্রাপ্ত সরকারি মাদ্রাসা যেগুলো আধুনিক, 15 বছরে মমতা ব্যানার্জির আমলে একটাও তৈরি হয়। 614টা তৈরি হয়েছিল বাম আমলে, একটা তৈরি করেনি। মমতা ব্যানার্জি চেয়েছে যে মুসলমান আগামী প্রজন্ম ধসে যাক, তারা অন্ধ হোক, তারা বেকার হোক, তারা না খেতে পেয়ে মরুক, আর ধর্ম ধর্ম করে পার্টি করুক, রাজনীতি করুক। সেই জন্য কবর ঘিরে দিয়েছে, তোরা কবরে যা। ইমাম মাতা দিয়েছিল, তোরা হজে যা, পয়সা করে হজে যা। হজে কি মত, হজ হাউস তৈরি করেছে, মাথা কাপড় দিয়েছে, ইনশাল্লাহ বলেছে, ইল্লাল্লাহ বলেছে, যেটা ওই মাদ্রাসা ছাপ ছেলেরা পছন্দ করে। একটা সম্প্রদায়কে তোষণ করতে গিয়ে তাদের ভবিষ্যৎটাও একেবারে নষ্ট করে দিয়েছেন। এখান থেকে আমি মাসুম আক্তার বাবু আপনাকে একটু সঙ্গে থাকতে বলবো, ছোট বিরতির সময় হয়েছে, ফিরছি বিরতির পর আলোচনায়, আপনারও সঙ্গে থাকুন। পেলাম বিরতির পর আমি আবারও আলোচনায় ফিরে যাবো। আমাদের সঙ্গে পদ্মশ্রী প্রাপ্ত শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার রয়েছেন। মাসুম সাহেব, যেটা আপনার কাছে জানতে চাইবো যে এই যে দিকে দিকে এই যে খারিজি মাদ্রাসা গজিয়ে ওঠা, আপনি যেমনটা বলছেন আমরাও দেখেছি তো যে বাম আমল থেকে এটা বন্ধ করার চেষ্টা হয়েছে, কিন্তু তৃণমূল আমলে সেটা গিয়ে কোথাও গিয়ে একটা থমকে যায়, এবং তৃণমূল আমলে একটা সম্প্রদায়কে তোষণ করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি যেটা বলাই যায় যে তাদের ভবিষ্যৎটাও অন্ধকারের দিকে ঠেলেছেন। এবং এখানে একটা প্রশ্ন উঠছে যে তাহলে কি জাতীয় নিরাপত্তার দিকটাও
মানে একেবারে দেখেও না দেখা করা হয়েছে। দেখুন একটা কথা বলি, আগামী প্রজন্মে আমরা জানি সে মুম্বাই বিস্ফোরণ হয়েছিল, কাসবকে মনে পড়ে? কাসবকে, তাকে সে মাদ্রাসা ছাত্র, তাকে বলা হয়েছিল যে তুমি এই কাজ করলে কেন? বললো আমাকে বলেছে যে ভারতের লোকেরা হচ্ছে ইসলাম বিদ্বেষী, এদেরকে মানলে বেহেশতে যাওয়া যাবে, এবং আমাদের পরিবার, আমরা খুব গরিব, বলেছে বিপুল পরিমাণ টাকা পয়সা আমার বাবা মাকে দেবে, তো আমি যখন বেহেশতে যাব একটা গুলি চালিয়ে বেহেশতে গেলে খারাপ, তাই গুলি চালিয়ে দিয়েছি। হলো, এটা ছিল কাসাবের বক্তব্য। কাসাবের সে স্বর্গে গিয়ে মদের ব্যবস্থা, যে মদের নথি আছে, ঘুরপরি আছে, ঘুরতে করলো, ছোট বাচ্চার মাথায় ঢুকিয়ে দিয়েছে, দিমাকে ঢুকিয়ে দিয়েছে। এখন এইরকম মাদ্রাসাতে ওই অশিক্ষিত শিক্ষকগুলো, যারা ইসলাম ধর্মটাও জানে না ঠিক মতো, তারা বিকৃত শিক্ষা দেয়, তারা যদি এই শিক্ষাটা দেয়, বাচ্চারা যদি বিপদগামী হয়, হেন খারাপ কাজ নেই তারা করবে না। তারা পাকিস্তানে করেছে, তারা আফগানিস্তানে করেছে, তারা আমাদের বর্ধমান বিস্ফোরণের সময় তাদের নাম জড়িয়ে গেছে। আমাদের বুদ্ধদেব ভট্টাচার্য সরকার বলেছিলেন সীমান্তবর্তী মাদ্রাসাগুলি সন্ত্রাসবাদের আখড়া, তাকে ধমক খেতে হয়েছে। ছিল তো একটাও হবে কেন? আমার ওইটা আলোচনা, দেশের নিরাপত্তা আলোচনা। যদি আমাদের আগামী প্রজন্মের ছেলে মেয়েরা দেশের নিরাপত্তার জন্য থ্রেড হয়ে যায়, চ্যালেঞ্জ হয়ে যায়, আমরা কি তাকে মান্যতা দেব? এক। দুই, ওরা আমাদের পরিবারের ছেলে, ভারতবাসী, ওরা আগামী প্রজন্ম, ভারতের সূর্য ওরা। ওই খারিজি মাদ্রাসায় কি ভারতের সূর্যোদয় দেখতে পাচ্ছি? কোন কোন খারিজি মাদ্রাসায় বাংলা, ইংরাজি, বিজ্ঞান পড়ানো হয়, কেউ বলে এই তো পড়ানো, ওটা অত্যন্ত কম, একটা দুটো চাকরি, ওটা দিয়ে কোনো ধারণা হয় না। আর যা পড়ানো হয় তার মার্গতা অত্যন্ত নিচে। একে তো সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের দফা রফা হয়ে গেছে, তাহলে খারিজি মাদ্রাসার ওই টিচাররা, তারা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ইংলিশ, বেঙ্গলি, এইগুলো খুব ভালো করে পড়াবার জন্য কি উপযুক্ত? খোঁজ নিয়ে দেখুন তো, মাস্টার দিয়ে ইংরাজি কেন এক পাতা লিখতে পারি? যে ইংরাজি মাস্টার তাকে বলুন যে এক পাতা ইংরাজি লিখে দেখাও। আমি তো আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, যারা আরবি ল্যাঙ্গুয়েজটা শিখতে চায়, ধরুন আপনি আরবি ল্যাঙ্গুয়েজ পশ্চিমবঙ্গে কোথায় যাব? খারিজি মাদ্রাসায় যাব, হাই মাদ্রাসায় যাব, মৌলানা আজাদ কলেজে আরবি পড়ানো হয়, সেই অধ্যাপকের কাছে যাবো, তারা পড়াতে পারবে না, সেই অধ্যাপক ঠিক মতো জানে। আমি আপনাকে বলছি, শিখতে যাবো গোলপার্কের রামকৃষ্ণ মিশনে, যেখানে ভাষা শেখানো হয়, ওখানে সাধু মহারাজদের কাছে গিয়ে আমাকে আরবি শিখতে হবে। আরবি একটা ল্যাঙ্গুয়েজ, একটা অর্থকরী ল্যাঙ্গুয়েজ, গোটা পৃথিবীতে আয়ের জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য, চাকরির জন্য আরবি লোক শিখছে, অনেক অমুসলমান শিখছে। কিন্তু খারিজি মাদ্রাসায় কেউ কিন্তু আরবি ল্যাঙ্গুয়েজ শিখছে না, তারা কোরআন শেখে, রিডিং করার মানে জানে না। আচ্ছা, যে কোরআন শরীফের মানে জানলো না, সে ধর্ম শিক্ষা কি শিখলে বলুন? তাদের শৈশব নষ্ট। একদম একদম। এখান থেকে একটু বিরত করছি আপনাদের। এখান থেকে একবার শোনাবো এই খারিজি মাদ্রাসা প্রসঙ্গে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি ঠিক কি বলেছেন। মাদ্রাসা নিয়ে বুদ্ধদেব ভট্টাচার্য যে বিবৃতি দিয়েছিলেন, এবং সেদিন যদি বুদ্ধদেব ভট্টাচার্যের কথা তার পার্টি মেনে নিত, বুদ্ধদেব ভট্টাচার্যকে স্টেটমেন্ট উইথড্র করাতে না বাধ্য করা হতো, আজকে পশ্চিমবঙ্গের যে সাম্প্রদায়িক সন্তুলন যেখানে গিয়ে পৌঁছেছে, এটা পৌঁছতো না। যেভাবে র্যাডিকালাইজেশন বাড়ছে, যেভাবে মৌলবাদ এর একটা বাড়বাড়ন্ত শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গে, এবং যেভাবে হেড স্পিচ ছড়ানো হচ্ছে, কোভিডকালের পরে কুচবিহারকে সেন্টার করে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তারা মডিউল এস্টাবলিশ করে দিয়েছে, আইএসআইএসের জঙ্গি ধরা পড়ছে, এবং এগুলোর আঁতুড়ঘর বিভিন্ন কিছু খারিজি মাদ্রাসা। আমি সবাইয়ের কথা বলছি, এবং এই কথাটাই বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন। বুদ্ধদেব ভট্টাচার্যের কথা মানলে আজকে নতুন করে আমাদের এটা করার প্রয়োজন। শিক্ষার নতুন আইন সংশোধন করতে বিধানসভায় বিল, বিকাশ ভবনে শিক্ষামন্ত্রীকে নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কি বলেছিলেন একবার শোনাবো আপনাদের। ন্যাশনাল এডুকেশন পলিসির অন্তর্গত এই শিক্ষাকে আমরা উচ্চমানের শিক্ষায় নিয়ে যাব, এবং শিক্ষার যে নতুন আইন আছে তাকেও চেঞ্জ করার জন্য শিক্ষামন্ত্রীকে বলেছি আমি, প্রধান সচিবকে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব বিধানসভার আগামী অধিবেশনে বিল আনতে, যাতে গার্ডিয়ানদের মধ্য থেকেই আগামী দিনে
বিদ্যালয় পরিচালনার জন্য চেয়ারম্যান অথবা ভাইস চেয়ারম্যান, দায়িত্ব গার্ডিয়ানের ভারতবর্ষের সব রাজ্যে আছে, 21টা বিজেপি এনডিএ রুল স্টেটে আছে, এই রাজ্যে এগুলো করেনি। জাতীয় শিক্ষানীতিতে আছে শিক্ষার মূল রোডম্যাপ, কেন্দ্র রাজ্য যৌথভাবে রোডম্যাপের ওপর কাজ করবে বললেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে 2000 এনইপি 2020 অর্থাৎ যে জাতীয় শিক্ষানীতি 2020 তা ভারতবর্ষের শিক্ষার মূল যে রোডম্যাপ, সেই রোডম্যাপ সেই শিক্ষানীতিতে আছে। এতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গে এমন একটি সরকার ছিল যারা শিক্ষাকে তাদের পলিটিক্যাল হাতিয়ার, কোথাও ক্যাডারকে চাকরি দেয়া, কোথাও চাকরি বিক্রি করে পার্টি ফান্ড বানানো, এই কাজে ব্যবহার করত। এবং দুই সরকার হাতে হাত রেখে কিভাবে কাজ করবে তার রোডম্যাপ নিয়ে আলোচনা হয়েছে। সেগুলো আগামী দিনে আপনারা তার নিদর্শন বা তার যে আমি এখান থেকে ফিরবো কাজী সাহেবের কাছে। কাজী সাহেব, এই যে শিক্ষানীতি সংশোধনে যে নতুন বিল আনা হচ্ছে, তাতে আপনারা কিভাবে দেখছেন? একদম স্বাগত জানাচ্ছি। আমি যে কথাটা এর আগে বারবার বলেছি, সেই কথাটা আমি শিক্ষামন্ত্রীর মুখে শুনতে পেলাম, আমি মুখ্যমন্ত্রীর মুখে শুনতে পেলাম। হ্যাটস অফ। খুব স্বাভাবিক কথা। শিক্ষায় রাজনীতিকরণ চলবে না। শিক্ষায় পছন্দ ধরানোর জন্য রাজনীতি যথেষ্ট। নিরপেক্ষ লোকেরা শিক্ষা প্রশাসনে থাকবে। স্কুল শিক্ষার একদম তৃণমূল স্তরে, আমি শিক্ষামন্ত্রী দপ্তরকে জানিয়েছিলাম, তৃণমূল স্তরে শিক্ষা প্রশাসনের তৃণমূল স্তরে অর্থাৎ স্কুলের ম্যানেজিং কমিটিতে অরাজনৈতিক লোক তারা কেন তাদের মতো করে শিক্ষাকে চালাবে? শিক্ষা স্বাধীন হবে, সার্বভৌম হবে, কারো অঙ্গুলহীনতা চলবে না। যারা শিক্ষামতী মানুষ তারা শিক্ষাঙ্গনে থাকে, কোনো দুষ্কৃতি থাকে। আমার জানা আছে একটা ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট, আমার জানা আছে, আমি তাকে নিয়ে ঘটনা করেছি, 7টা মার্ডার যাতে করেছে। কটা? একেবারে এখন এই যে যেমনটা আপনিও বললেন যে শিক্ষার জায়গায় রাজনীতিকরণ করাটা উচিত নয়, অবশ্যই এটা কখনোই স্বাগত জানানো উচিত নয়। এবং পাশাপাশি এই বিল আনার পর কতটা জায়গাটা সংশোধিত হচ্ছে এবং এই খারিজি মাদ্রাসা নিয়ে আর পরবর্তীতে নতুন কি তথ্য সামনে আসছে নজর থাকবে। কাজী মাসুম আক্তার ছিলেন আমাদের সঙ্গে, পদ্মশ্রীপ্রাপ্ত শিক্ষাবিদ। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, অসংখ্য ধন্যবাদ এই সময় দেওয়ার জন্য। কিন্তু মূলত এই তথ্য যখন সামনে এলো এবং পরবর্তীতে এই মুহূর্তে বর্তমান সরকার যে পদক্ষেপ নিচ্ছে তাতে অত্যন্ত সাধুবাদ। এবং এই শিক্ষা নীতি সংশোধিত হওয়ার পর কি কি বিষয় অবশ্যই থাকছে আলোচনার বিষয় আমরা রাখবো। তবে আজকে সিরিয়াল আবার এখানে শেষ করছি। আপনাদের নজর থাকুক ক্যালকাটা নিউজে।